কে ওই যুবক? সেই কণ্ঠস্বর। তবে কি না না অনুব্রতনে প্রাণ হারিয়ে গেলে শত চেষ্টা করে একবার, শুধু একটি বার বল, বল মা, কে কে ওই মায়াবী কণ্ঠের অধিকারী? কে ওই যুবক? সেই যুবক যে জঙ্গলের পথে পথে গান গাইতে গাইতে যাচ্ছিল। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি লক্ষ্য রেখো আমাদের এই বার্তালাপের মধ্যে দ্বিতীয় কোনো যেন ব্যক্তি না আসে। যথাদেশ গুরুদেব, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। বলো বলো বৎস, কে কে তুমি? কি নাম তোমার? নাম সারা অঙ্গে সূর্যের দীপ্ত তেজ নিয়ে এই যুগের সব্যসাচী রুদ্র। রুদ্র? কিন্তু এ গান তুমি কোথায়, কার কাছে শিখলে? সে কথা জেনে আপনার লাভ? লাভ লোকসানের হিসাবটা আমার। তুমি শুধু আমার প্রশ্নের যথাযথ উত্তর দাও। দেব, নিশ্চয়ই দেব। তার আগে আমার হিসেবটা মিলিয়ে দিই। বলুন, কতদিন আগে আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন? এই সন্ন্যাস গ্রহণ দীক্ষা নেওয়ার পেছনে আপনার প্রকৃত উদ্দেশ্য কি? তার মানে কি বলতে চাও? আমার জন্ম কুষ্টি কেউ জানতে চাইলে তাকে নিশ্চয় জানাবো, তবে তার জন্ম কুষ্টি জানার পর। অর্থাৎ তুমি তোমার প্রশ্নের উত্তর, আমার প্রশ্নের উত্তর তুমি দেবে না? দেব না তো বলিনি, বলা উচিত নয়, কারণ আমার কথার উত্তর যখন আমি পাইনি। নিশ্চয়ই পাবে, তবে তবে কয়েকদিন পর। তাহলে আজই বা নয় কেন? উত্তরটা খুঁজতে কিছুদিন পর তুমি আবার এই আশ্রমে এসো। সেদিন আমি না থাকলেও আমার ওই পুত্রবৎ কৈলাসের কাছে পেয়ে যাবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর। স্বামীজি, আপনি অনেক ব্যথা বেদনা বুকে চেপে রেখে শুধু একটা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তোমার প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারলাম না। ভবিষ্যতে যদি কোনোদিন আবার তোমার সাথে আমার দেখা হয়। এই মেয়েটি আশ্রমের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আপনি আপনি জঙ্গলে কেন? সেই একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি রুদ্র, তুমি এই জঙ্গলে কেন? তার মানে তোমরা একে অপরকে চেনো, জানো, তখন সন্দেহ ভালো কেউ নও, এটা জেনে আমি এই স্থান পরিত্যাগ করছি। তবে এটা মায়ের পবিত্র মন্দির, এখানে যেন কেউ মিথ্যে কথা বলে না। শুধু এখানে নয়, যে কোনো জায়গায় মিথ্যা বলা তো আমার স্বভাব বিরুদ্ধ। আমি প্রয়োজনে অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু এখানে একদমই মিথ্যে কথা বলবো না। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও মা, তুমি কি রুদ্রকে ভালোবাসো? আপনি আমার বাবার মতো, তাই আপনার সম্মানে আর এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি আর মিথ্যে কথা বলবো না। তাই আমার অন্তরের কথা হচ্ছে, হ্যাঁ, আমি রুদ্রকে। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না রুদ্র, আর কোনোদিন বাঁচতেও পারবো না। কিন্তু কেন কেন কেন? আমি কি তোমার এতই অযোগ্য? যোগ্যতার পূর্ণ অবান্তর। আপনার চলার পথের সঙ্গে আমার চলার পথ আলাদা, তাই যা কোনদিন সফল নয়। রুদ্র,
ঠিক করো। আমার এখানে কাল বিলম্ব করার উপায় নেই, হাতে আমার অনেক কাজ, তাই চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় আশীর্বাদ করে বলে যাই, আমার কন্যা মাও জানো তোমাদের শুভ বুদ্ধিরে তোমাদের মনস্কামনা পূর্ণ করে। জয় জয় জগদম্বে জয়। দিদি, আপনার সঙ্গে রূঢ় আচরণের জন্য অপরাধ নেবেন না। আমি নিমিত্ত মাত্র, মা জগদম্বের আদেশে গুরুদেব যা আজ্ঞা করেন আমি শুধু তাই প্রতিপালন করি। জয় গুরুদেব, জয় মা মুন্ডমালিনী, জয় জগজ্জননী। রুদ্র, তুমি আমাকে এত বড় অসম্মানটা করতে পারলে? তুমি স্বামীজির সামনে এই কথা বলতে পারলে যে যে আমাকে তুমি? ভালোবাসা তো দূরস্থ, আমি আপনার মুখ দেখতেও চাই না। কিন্তু কিন্তু কেন 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 রুদ্র? এই কথা জিজ্ঞাসা করতে আপনার লজ্জা করছে না? যারা এদেশের গরিব মেহনতি মানুষদের বাঁচার স্বাধীনতাকে নিলাম করছেন, আপনি তাদের মদত দিচ্ছেন, আর আমার লক্ষ্য তাদের নির্মূল করা। তাই আপনার পথ আর আমার পথ না, সেটা মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। তবে তুমি শুধু আমাকে একটু সময় দাও, আমার আমার মন্টুটা একটু সুস্থ হয়ে উঠুক। মন্টু? মন্টু কে? মন্টু আমার একমাত্র ভাই, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, কলকাতার নার্সিং হোমে এখন ভর্তি আছে। আর তাই তো বিদ্যাসাগর কলেজে বিএ অনার্স করার পরেও সামান্য একটা চাকরি জোগাড় করতে পারিনি বলে ওই মৃত্যু পথযাত্রী ভাইটার জন্য আমাকে আজকে এই নোংরা কাজগুলো করতে হচ্ছে। মনিকা, ওইসব সন্তানগুলো আমার ভাইয়ের চিকিৎসার খরচ জোগাড়, আর বিনিময়ে একজন শিক্ষিতা ভদ্র মেয়ে হয়েও তাদের কথা মতো আমাকে এই নোংরা পোশাক পরতে হয়, তাদের কথা মতো আমাকে নোংরা কাজ করে যেতে হয়। মনিকা, মনিকা তুমি একই ক্লাসে পড়েও তোমার সঙ্গে আমি একই কলেজে যখন পড়েছি তখন তোমার প্রকৃত নামটা আমি আগে থেকে জানতাম, তাই তো প্রথম দেখায় তোমাকে চিনতে পারলেও না চেনার ভান করে তোমার সঙ্গে আমি অভিনয় করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো, শুধুমাত্র আমার ওই হতভাগ্যা ভাইটার জন্য আমি এত বড় অপরাধ করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো রুদ্র, তুমি আমাকে ক্ষমা করো। উঠো মনিকা, তাই যদি হয় তাহলে আজকে তুমি এভাবে সব কিছু ফাঁস করে দিলে কেন? কারণ আমি যে আমার এই মনের যন্ত্রণাগুলো আমি যে সহ্য করতে পারছি না, তাই তো আমার সারাটা অন্তর ক্ষত বিক্ষত হয়ে গেছে। তাই মনের স্বাধীনতা হরণ করতে গিয়ে আজ যে আমি আমার নিজের স্বাধীনতায় হারিয়ে ফেলেছি। তোমার ভালোবাসার বিনিময়ে আমি তোমার ভালোবাসার তালে একটা সামান্য ভিখারিনী। তুমি আমাকে ক্ষমা করো রুদ্র। মনিকা, তোমার এই ভিক্ষাপত্র আমার ভালোবাসা দিয়ে কোনদিন পূর্ণ করতে পারবো কিনা জানি না, রুদ্র, আপ্রাণ চেষ্টা করব তোমার ওই মনের ক্ষত স্থানকে আমার ভালোবাসা দিয়ে ছাড়িয়ে তুলতে। রুদ্র, তুমি মনিকা, শয়তানদের যে জালে তুমি জড়িয়ে পড়েছিল, তুমি কি পারবে সেই জাল ছিন্ন ভিন্ন করে বেরিয়ে আসতে? পারতে আমাকে হবে, তাতে যদি ওই শয়তানদের বন্দী হয়ে আমাকে পুড়ে মরতে হবে আমি তাও মরবো। তোমাকে ভালোবেসে আমার যে মরাটা একদিন ধন্য হয়ে যাবে রুদ্র। তাই কি? তাই আমি
কি জানা না? ও হ্যাঁ, সুন্দরলাল। সে তো লোকজন নিয়ে গিয়ে সামান্য চাষা অভিনয় আছে জমিটাই করতে পারলো না। আর আমি তো গোটা কিছু নিলাম। ওই হারামজাদাগুলো এখন কোথায়? তাতে একদম মার খেয়ে। আচ্ছা স্যার, মার কাকে বলে? না, আমি বলছি স্যার, উদম মার মানে হলো মারতে মারতে উলঙ্গ করে দেওয়া। সব বেড়ে এখন মাল খেয়ে আমরা পাতানো বাড়িতে পড়ে আছে। তাহলে অবিনাশ দাসের জমির ধান তার খামারে উঠে জমিও তার দখলেই আছে। বেশি দিন থাকবে না। এই এলাকার বুকে মদের কারখানা তৈরি হবে। লাইসেন্স যেমন আমার হাতে আছে। হরে কৃষ্ণ হরে হরে, মদের কারখানা হবে আমরা নিজের ঘরে। না, মদের কারখানা তৈরি হবে ওই জমিতে। প্রয়োজনে আমি নিজে ময়দানে নামবো। বেশি পড়তে হবে না স্যার, রোদ্রেতে আপনি এখন দেখেননি। আর সেও দেখেনি আমার আসল রূপ। অত্যাচার, খুন, ধর্ষণ এসব আমার একটা খেলা। আর সেই খেলার জুড়েই আমি এখনো বিক্রমপুরের বাদশা। বেশি দিন থাকতে পারবেন না সত্য প্রকাশ বাবু, কারণ আপনার জারি জুড়ি সব জনসাধারণ ধরে ফেলেছে। সে তো শুধু তোমার জন্য। তুমি যদি পেপারে ফলাও করে না লিখতে। আমি মিথ্যে তো কিছু লিখিনি স্যার, যা সত্য। সত্যবাদী যুধিষ্ঠির সেজে কত পয়সা বেতন পাও? যা পাই তাতে অভাবের গন্ধ থাকলেও সুখে দিন চলে যায় স্যার। ওটাকে সুখ বলে না, বলে অসুখ। আই মিন ঘোড়া রোগ। আর সেই ঘোড়া রোগের শিকার হয়ে তুমি মরিচিকার পেছনে মিথ্যায় ছুটে মরেছো। তার চেয়ে বরং আমার স্যারের সঙ্গে হাত মিলিয়ে অভাব হয়তো বুঝবে, কিন্তু সেই অধর্মের ভাত হজম হবে না। যেমন কুকুরের পেটে ঘি হজম হয়, তাই না? অর্থের জোরে সমাজের গণ্য মান্য ব্যক্তি আপনারা, তাই যা খুশি বলতে পারেন, কিন্তু আমার কলম যেমন চলছে স্যার তেমনই চলবে। না, আমার বিরুদ্ধে লেখা তোমায় বন্ধ করতেই হবে। ভয় দেখাচ্ছেন স্যার, কিন্তু আমি সাংবাদিক। আমি একজন সৎ আদর্শবাদী সাংবাদিক, তাই মিথ্যে ভয়ের কাছে না আমরা আত্মসমর্পণ করি না। কত টাকা পেলে তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে? 2 লাখ, 5 লাখ, 10 লাখ? কত কত টাকা দেবে? শয়তান আর সাংবাদিক এক নয় স্যার, এক নয়। হরে কৃষ্ণ হরে হরে। আরে ভাই, কেউ ছাড়ে গো। আমি মহাদেব দাস হলে হয়তো ছাড়তাম না, কিন্তু আমি ভাস্কর চ্যাটার্জি পেশায় একজন সাংবাদিক। সত্যবাদিতা আমার ধর্ম। ধর্ম কোথায়? বর্ম যা দিয়ে তোমার ওই সত্যবাদীকে রক্ষা করবে। সব কিছুর রক্ষাকর্তা যখন ঈশ্বর, তখন তাকে ছাড়া আমরা তো কাউকে ভয় পাই না স্যার। আশা করি সব কিছুর মতো আমাদেরকে তিনি রক্ষা করবেন। তার মানে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে একটু বাঁকাতে হবে। বাঁকা পথের পথিক যারা, তারা সকলকে বাঁকাতে আর নিজে বাঁকতে পছন্দ করে, কিন্তু তাদের বোধহয় মনে নেই ওই বাঁকা পথ কোনো কিছুর বিনিময়ে সোজা হবে না। তাই নাকি? তুমি তো বেশ ভালো কথা বলতে পারো। তোমার মতো প্রচারক পেলে আমি এবারে ভোটে দাঁড়াতাম। কোন দুঃখে স্যার ভোটে না
ক্ষমতা মন্ত্রী আপনার হাতের মুঠোয়। আপনার টাকা খেয়ে ওরা উঠতে বসতে আপনাকে লুট করে, আর আপনার মুখের কথায় এই বিক্রমপুরের আইন গরিব মেহনতি মানুষের স্বাধীনতার বেঁচে থাকার স্বাধীনতাকে নিরম বাজারে বিক্রি করে দেয়। তাহলে সেলাম না জানিয়ে তুমি আমার সঙ্গে এরকম গলাবাজি করছো কেন? মাদের হা করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বাবুর জন্য একটা চা নিয়ে এসো। হরে কৃষ্ণ হরে হরে। এই আদেশ চাইতে এতক্ষণ পরে করে আমি এক্ষুনি। দাঁড়াও, চায়ের প্রয়োজন নাই। বলুন আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছিলেন? বলবো বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে চায়ের পরিবর্তে একটু মদ হলে। আমি মদ খাই না সত্যপ্রকাশ বাবু, আমি মদ খাই না। মদ খাই না? তাহলে আমাদের এটা কেমন ভাব? হরে কৃষ্ণ হরে হরে। মদ না খেলে সাংবাদিকতা হয় কি করে? স্যার খায়, কিন্তু আপনাকে বলতে লজ্জা পাচ্ছে। তার চেয়ে আমি ওর একটা বোতল এনে ওর ব্যাগে ঠুকিয়ে দিই, বাড়ি নিয়ে গিয়ে রসিয়ে 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 খাবে। বড় মা তারা দাঁড়ায় কোথায়? আমি চললাম। চলে যাবে মানে? আমার ক্ষমতা কতখানি তা কি তুমি জানো? জানি স্যার, জানি জানি জানি। শয়তান হলো আপনার বন্ধু আর ভগবান শত্রু। আপনার নাম শুনলে মায়ের কোলে ঘুমন্ত শিশু চিৎকার করে কেঁদে ওঠে। অত্যাচার, ধর্ষণ, খুন, এইগুলো হচ্ছে আপনার হাতের ময়লা। কিন্তু এক কথায় আপনি একটা জীবন্ত শয়তান। এত কিছু জেনেও আমার প্রস্তাব ফিরিয়ে দাও কোন সাহস? যে সাহসে সাক্ষাৎ নরক জেনেও এই বিক্রমপুরে বাস করি। তুমি কি জানো তোমার ছেলে স্কুল থেকে বাড়ি নাও ফিরতে পারে? এতে আবার নতুন করে জানার কি আছে স্যার? আপনি তো অনেক মায়ের কোলি ফাঁকা করেছেন, তারা যখন দু হাতে মুছে ফেলেছে, ঠিক আমিও। তুমিও পারবে। এই তো বেশ, তাই সেই দিনটার জন্য তুমি প্রস্তুত থেকো। থাকবো স্যার, থাকবো। কারণ আমি জানি জঙ্গলে বাস করলে এরকম জানোয়ারদের মুখে সামনে পড়তেই হবে। কিন্তু আপনিও মনে রাখবেন সত্যপ্রকাশ চৌধুরী, পাপের স্থলফলাপূর্ণ হলে এই পৃথিবীতে মানুষের থাকার মেয়াদ শেষ হয়ে আসে। আর আপনারও ঠিক তাই হবে, কারণ এই যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়নে পীড়া দেবে তোমাকে। শুনে যা তোর ওই জ্ঞান বাণী পাবলিককে খাইয়ে ফুটপাতে 2 পয়সা মাজন বিক্রি করা যায়, কিন্তু এই বিক্রমপুরের বাদশা সত্যপ্রকাশ চৌধুরীর আসন টলানো যায় না। থাকবেন, কারণ সত্যবাবুর 70 দীপশিখা নেবানোর সাধ্য কারণ নেই। তার মানে পাপার ধর্মকে সঙ্গী করে যে অন্যায় প্রাইভেট আপনি গড়ে তুলেছেন, তার নিচে আপনি যে মমি হয়ে থাকবেনই, এই বিশ্বাস আমার নির্ভুল। তোমার মুখে রসার কথা জ্ঞান মানে শোনার ইচ্ছা আমার নেই। দেওয়ার সাধ্য আমার নেই বাবা, কারণ অন্যায় আর দুর্নীতির যে আসন আপনি গ্রহণ করেছেন,
হ্যাঁ করেছি, তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে না? ওকে তোমায় কোনো কৈফিয়ত দিতে হবে না, কারণ তুমি যতই অন্যায় করো না কেন তোমার একটাই পরিচয়, তুমি হচ্ছ চন্দ্রের বাবা। সাধনা, কিন্তু ওই পরিচয়ে দেশের নির্যাতিত মানুষের যে অভিশাপ তুমি কুড়াচ্ছ তাদের ক্ষমা তো তুমি কোনোদিন পাবে না। অর্থ আর ক্ষমতার দম্ভে যাদের তুমি পদানত করছো তারা চিরকাল পায়ের নিচেই থাকবে। আমার অন্যায় আর অধর্মের ছেদে ডঙ্কা দিকে দিকে বেজে উঠেছে, বুঝতে পারেননি যে মানুষ আপনার অন্যায়ের অবসান চায়। ওটা গাছের ফল নয় যে চাইলে পেরে নেবে। আমার সিংহাসন উৎখাত হতে আর বেশি দেরি নেই। অবিনাশ দাসের জমি দখল, বেআইনি মদের ঠেক ভেঙে দেওয়া, একের পর এক গাড়ি বিস্ফোরণ, এইসব ঘটনাগুলো কোন শুভ বার্তা বহন করে? সমস্ত শুভ শক্তিকে বিনাশ করবে আমার টাকা। ফাঁকা, তোমার সব ফাঁকা। ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, বুঝতে পারলে? তোমার এই কুবুদ্ধিতে আপনি বাবাকে পাঠিয়েছিলেন জোর করে জমি দখল করতে। বলুন কি অন্যায় তারা করেছিল? তুমি তো জানো ওই অবিনাশ দাসের মেয়েই হবে এই বাড়ির ছোট পুত্রবধূ। বামন হয়ে চান্দ্র স্পর্ধা আমি ওর ঘুচিয়ে দেব। বামন নয়, গরিব হলে ওরা যে মানুষ তা আমি প্রমাণ করে দেব। তার আগে তোর মতো কুলাঙ্গারের রক্তে লালে লাল করে দেবো চৌধুরী মাঝে। আমি জানি মানুষ খুন করতে তোমার হাত কাঁপে না, তাই বলে নিজের সন্তানকে খুন করে আমি প্রমাণ করে দেব আমার অভিজাত্যের মনে যে প্রণাঘাত করবে তার কোনো ক্ষমা নেই। মৃত্যুর জন্য তৈরি হওয়া মাত্র সন্তান। ওকে নয়, আপনি আমাকে গুলি করুন। আমার মৃত্যু দিয়ে শুরু হোক এই চৌধুরী বিরাট মরণযোগ্য। সূর্য, অনেক অন্যায় আপনি করেছেন। পাপ আর অধর্মের প্রতিমূর্তি হয়ে যে পাপাগার আপনি করে তুলেছেন তা থেকে মুক্তি পেতে হলে দু একটা মৃত্যুকে আমাদের মেনে নিতে সূর্য, হবে। সূর্য, ভয় নেই মা, ভয় নেই। তুমিও নিশ্চিন্ত থাক চন্দ্র। কাকলি এই বাড়ির বউ হয়ে আসবেই না। পশ্চিম আকাশে কোনোদিন সূর্য উঠবে না। তাহলে হিরণ্য কশিপুর পরে ভক্ত প্রহ্লাদ কেমন করে জন্মানো বাবা? আবার আপনিও তো ধার্মিক পিতার অধার্মিক অত্যাচারী পুত্র হয়ে চৌধুরী বংশের পশ্চিম আকাশে সূর্য হয়ে উঠেছেন। আপনারই কুকাজে সাধারণ মানুষের কাছে আমরা হয়ে উঠেছি ঘৃণার পাত্র। ও গো, এখনো সময় আছে। তোমার ভুল তুমি নিজে শুধরে নাও। তোমার দুটো সন্তানের হাত ধরে তুমি সৎ পথে ফিরে এসো গো। তোমার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওই পুলিশের কাছে গিয়ে তুমি সারেন্ডার হও। নইলে মানুষের বাঁচার স্বাধীনতাকে আপনার স্বেচ্ছাচারিতার কালোবাজারে নিলাম করে যে পাপ আপনি করেছেন সেই পাপে আপনার এক ছেলে মরেছে। সূর্য, আমি কি যেন বলছিলাম? ও, হ্যাঁ হ্যাঁ, না মানে আমি তো আপনাদের বিচারে মরেই গেছি। সূর্য, তাই আমি ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। সাপ লুডোর মই ধরে উঠে আসা গুটিটাকে সাপের মুখে ফেলে একেবারে নিচে নামিয়ে দিয়ে আমি আর শুরু করবো আসল আর সেই কালকে উঠে ছোবলে তোমার শরীরে বিষে এসে নীলে নীল করে দেব। দাদা, এ কি হলো? তোমার কথায় বাবা এমন হিংস্র হয়ে উঠলেন
ও বাবা, ও বাবা, আপনার ছেলে কি কিছু আপনাকে বলেছে? আমি জানি না বৌমা, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বলতে পারি, এই চৌধুরী পরিবারে এক নতুন করে অশান্তির ঝড় বইতে চলেছে। তাই না ওকে আমি তোদের সবাইকে অনুরোধ করছি বাবা, তোরা যেমন করে পারিস এই চৌধুরী বিলাটাকে তোরা রক্ষা কর। এই আকাশের উপরে, এই বিক্রমপুরের মাটিতে ওই নির্যাতিত লোকের মতো এই চৌধুরী বিলার পরিবারের লোকগুলো যাতে নিলাম না হয়ে যায়, নিলাম না হয়ে যায়। দাদা, তুমি আর সকলের কাছে রহস্যময় হলেও আমার কাছে তুমি রামচন্দ্র। তোমাদের পেয়ে আমি নিজেকে লক্ষণের চেয়েও ভাগ্যবান মনে করতাম, কিন্তু আজ কেন জানি না আমার সেই হিসাবের খাতায় একটা বেহিসাবি লাল খানির দাগ। দাদা, বৌদি, তোমরা দেখো, ত্রেতা যুগের রামায়ণে রাবণের চক্রান্তে লক্ষণ বর্জন হয়েছিল, কিন্তু এই কলিযুগের রামায়ণে আর যেন লক্ষণ বর্জন না হয়, যেন লক্ষণ বর্জন না। আপনি কি বললেন? উত্তেজনার বশে আপনি কি বললেন? ভবিষ্যতে যা বলতে হতো আজ ঠিক তাই বলেছি। কিন্তু আপনি জানেন এর পরিণাম কি হতে পারে?